নমস্কার, দেখছেন আজ তাক বাংলা। আমি আপনাদের সঙ্গে রয়েছি ঋদ্ধিশ। আজকে আমরা কথা বলবো বোয়িং বিমানের ইতিহাস নিয়ে। কালকে যে দুর্ঘটনাটা আহমেদাবাদ এয়ারপোর্টের কাছে ঘটে গেছে, এয়ার ইন্ডিয়ার বোয়িং 787-8 ড্রিমলাইনার বিমানে, তারপরে গোটা দেশ কিন্তু স্তব্ধ। গোটা দেশ একটা শকে রয়েছে যে কিভাবে এরকম অত্যাধুনিক একটা বিমানে এই ধরনের ঘটনা ঘটতে পারে। কিন্তু আমরা যদি দুর্ঘটনার ইতিহাসগুলো দেখি, বিশেষ করে বিমান দুর্ঘটনার ইতিহাস যদি আমরা দেখি, তখন দেখা যাবে বেশিরভাগ বিমান কিন্তু বোয়িং কোম্পানির। এখানে আপনাদের বুঝতে হবে, যত ধরনের বেসামরিক পরিষেবা বিমান সংস্থাগুলো দিয়ে থাকে, মূলত দুটো কোম্পানি, দুটো সংস্থার বিমান কিন্তু সবচেয়ে বেশি ব্যবহার হয়। প্রথমত বোয়িং, দ্বিতীয়ত হচ্ছে এয়ারবাস। কিন্তু দুর্ঘটনার ইতিহাসের দিকে তাকালে দেখা যাবে বিগত 40 থেকে 50 বছরের ইতিহাসে যতগুলো বিমান দুর্ঘটনা ঘটেছে তার বেশিরভাগই কিন্তু বোয়িংয়ের তৈরি বিমানে। অথচ এখনো পর্যন্ত দিব্যি বহাল তবিয়তে বেশিরভাগ এয়ারলাইন্সের একটা বড় অংশ বোয়িংয়ের বিমান কিন্তু ব্যবহার করে যাচ্ছে। আজকে আমরা কথা বলবো বোয়িংয়ের দুর্ঘটনার ইতিহাস নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা দেখব ভারতে কী কী ধরনের ঘটনা ঘটেছে, বোয়িংয়ের বিমানে কত ধরনের দুর্ঘটনা ঘটেছে, এবং তারপরে দেখব বিদেশে কীরকম কত ধরনের বোয়িংয়ের বিমানের দুর্ঘটনা ঘটেছে। আরেকটা কথা বলে দেব যে এখানে বোয়িংয়ের ইতিহাসে যত ঘটনা ঘটেছে সব কিন্তু রাখা হচ্ছে না, যত বড় বড় এবং উল্লেখযোগ্য যত বোয়িং বিমানে দুর্ঘটনা ঘটেছে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। এবং আপনাদের ওপরে ছেড়ে দেব যে একে কি তাহলে সময় এসছে মানব সভ্যতার উড়ন্ত কফিন বলে ডাকার, যেখানে বোয়িং বিমানে উঠে বসলেই দুর্ঘটনার ভূত আপনার মাথায় চেপে থাকবে, নামতে চাইবে না এবং আপনার মাথায় ঘুরবে যে আমার প্রাণ সুরক্ষিত তো। তাহলে চলুন প্রথম ঘটনা দিয়ে আমরা শুরু করব। কথা হবে 1988 সালের। এর আগেও অনেক ঘটনা ঘটেছে, কিন্তু আমরা 1988 সাল থেকে শুরু করব। দেখুন, ইন্ডিয়ান এয়ারলাইন্সে 1988 সালের ঘটনা 19শে অক্টোবর। এই ঘটনাও কিন্তু আহমেদাবাদের। দেখুন, আহমেদাবাদ থেকে মুম্বাই একটি এয়ার ইন্ডিয়ার বিমান উড়ে যাচ্ছিল, যার ফ্লাইট হচ্ছে, মডেল নাম্বার হচ্ছে বোয়িং 737-200। এই বোয়িং 737, এই নম্বরটা কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করবেন। বোয়িং 737-200 আহমেদাবাদ থেকে মুম্বাই উড়ে যাচ্ছিল। ঠিক একইভাবে টেক অফ করার কিছুক্ষণের মধ্যেই কিন্তু বিমানটি দুর্ঘটনাগ্রস্ত হয়। কতজন মারা যান? 133 জন মারা যান 737। এবং এই ধরনের ঘটনায় বোয়িংয়ের ইতিহাসে প্রথমবার নয়, তার আগেও ঘটেছিল, কিন্তু আমরা অতি সাম্প্রতিক অর্থাৎ বিগত অন্তত 40 বছরের ইতিহাস নিয়ে আমরা কথা বলছি। তো এই ঘটনায় 133 জনের মৃত্যু হয় এবং এইভাবে গত 40 বছরের ইতিহাসে বোয়িংয়ের দুর্ঘটনার ইতিহাস এইভাবে শুরু হয়। এরপরে আমরা চলে যাই 1991 সালের ঘটনায়। 1991 সালে ঘটেছিল আরেকটি ঘটনা। তখন এই 1991 সালে 16ই আগস্টের দিন একটি বিমান কলকাতা থেকে ইম্ফল হয়ে ডিমাপুর যাওয়ার কথা ছিল। 16ই আগস্ট 1991 সাল কলকাতা থেকে ইম্ফল হয়ে ডিমাপুর যাওয়ার কথা ছিল, কিন্তু মণিপুরের থানজিং হিলসে বিমানটি ক্র্যাশ করে। পাহাড়ের মধ্যে বিমানটি পাহাড়ের মধ্যে ক্র্যাশ করে এবং মৃত্যু হয় 63 জনের। আবার দেখুন এখানে এয়ারক্রাফট মডেল কি ছিল? বোয়িং 737-2A8। বোয়িং 737-2A8। তার মানে বুঝতে পারছেন আপনারা। আবার দেখলেন দ্বিতীয় ঘটনা বোয়িং 737 মডেলে। এবার আসবো তৃতীয় ঘটনায়। এর পরের ঘটনা আমরা দেখে নেব কি ছিল। এর পরের ঘটনার হচ্ছে 1993 সাল। দেখুন, খুব বেশি দিন কিন্তু হয়নি। 91 হলো, তার আগে 88-তে হলো, এবার 93 এর ঘটনা আমি বলছি। 1993 সালের 26শে এপ্রিল ঔরঙ্গাবাদের কাছে, ঔরঙ্গাবাদ থেকে মুম্বাই একটি ফ্লাইট উড়ে যাচ্ছিল, কিন্তু উড়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই এই বোয়িং 737, আবার বোয়িং 737 ওড়ে এবং 2A8, এটা হচ্ছে ভার্সন, মডেল নম্বর হচ্ছে 737 এবং তারপরে হচ্ছে এটা ভার্সন 737-2A8 ওড়ে এবং তারপরে ঔরঙ্গাবাদে এটা ক্র্যাশ করে, যাতে কিন্তু মৃত্যু হয় 55 জনের। তার মানে বুঝতে পারছেন যে বোয়িং 737 বা বোয়িংয়ের বিমানের দুর্ঘটনার ইতিহাস কীরকম। এরপরে একটা ঘটনায় আসি। 2000 সাল জুলাই মাসের ঘটনা। কি হয়েছিল? 2000 সালের জুলাই মাসে 17ই জুলাই কলকাতা থেকে ছেড়ে একটি বিমান দিল্লি উড়ে যাচ্ছিল। আবার দেখুন মডেল নাম্বার কি রয়েছে, বোয়িং 737-2A8। বোয়িং বিমানের মডেল নাম্বার 737-2A8।
কলকাতা থেকে দিল্লি উড়ে যাওয়ার সময় অ্যালায়েন্স এয়ারের বিমান ছিল এটি। এটা ভেঙে পড়ে পাটনায়, বিহারের রাজধানী পাটনায় ভেঙে পড়ে, মৃত্যু হয় 60 জনের, প্রায় মৃত্যু হয় 60 জনের। এরপরে এবার চলে আসি আমরা 2010-এ, মে মাসের ঘটনা, 2010 সাল মে মাসের ঘটনা। বোয়িং 737-800, আবার বোয়িং 737 মডেল। আপনারা ভালো করে দেখুন কবে ঘটেছিল, 22শে মে 2010 সালে ম্যাঙ্গালোরে, কর্ণাটকের ম্যাঙ্গালোর শহরে, যেখানে রানওয়ে টেবিল টপ রানওয়ে যেটাকে বলা হয়, যেটাকে টেবিল টপ রানওয়ে বলা হয়, অর্থাৎ রানওয়েটা তৈরি হয় একটা উঁচু মালভূমির মতো জায়গায় এবং রানওয়ের ধারগুলোয়, এয়ারপোর্ট এবং রানওয়ের ধারটায় খাদ থাকে, খাদের মতো একটা থাকে, এবং সেই ঘটনা ঘটেছিল ম্যাঙ্গালোর রানওয়ে, ম্যাঙ্গালোরের টেবিল টপ রানওয়েতে। 22শে মে 2010 সালে ম্যাঙ্গালোরে একটি বিমান নামে, কোথা থেকে নামে, দুবাই থেকে আসে। মডেল নাম্বার কি ছিল, বোয়িং 737-800, আবার বোয়িং 737। কতজনের মৃত্যু হয়, 158 জনের মৃত্যু হয়, 158 জন। বুঝতে পারছেন, 22শে মে 2010 ম্যাঙ্গালোরের মতো জায়গায় দুবাই থেকে যখন একটা ইন্টারন্যাশনাল ফ্লাইট আসছে, এতক্ষণ কিন্তু আমরা ডোমেস্টিক ফ্লাইটের কথা বলছিলাম, ডোমেস্টিক ফ্লাইটের উদাহরণ দেখছিলাম, এবার আমরা দেখছি ইন্টারন্যাশনাল ফ্লাইট, বোয়িং 737-800 দুবাই টু ম্যাঙ্গালোর, 158 জনের মৃত্যু হয়। এরপরের ঘটনা আমরা চলে আসব খুব সাম্প্রতিক সময়ের ঘটনা, 2020 সালের ঘটনা। আপনাদের মনে থাকবে 7 আগস্ট 2020, তখন ভরা কোভিডে ছেয়ে রয়েছে আমাদের ভারত এবং আমরা সবাই তখন আতঙ্কে রয়েছি। তখন কেন্দ্র সরকার একটা প্রকল্প নেয় যে বিদেশে যেসব ভারতীয়রা আটকে আছেন, কেউ চাকরি করেন, কেউ পড়াশোনা করেন, তাদের ফিরিয়ে আনার জন্য কিন্তু কেন্দ্রীয় সরকার বন্দে ভারত মিশন বলে একটা মিশন শুরু করে। সেই মিশনে কি করা হচ্ছিল, সেই মিশনে বিভিন্ন এয়ার ইন্ডিয়ার ফ্লাইট পাঠিয়ে ভারত আটকে থাকা ভারতীয়দের দেশে ফিরিয়ে আনা হচ্ছিল। এরকমই একটা ফ্লাইট ছিল বোয়িং 737-800, আবার বোয়িং 737-800 7 আগস্ট 2020 সালে বন্দে ভারত মিশনে কোঝিকোড়ে আসছিল, দুবাই থেকে কোঝিকোড়ে আসছিল, বৃষ্টি হচ্ছিল, প্রচণ্ড বৃষ্টি তখন কোঝিকোড়ে চলছিল এবং সেই বৃষ্টির মধ্যে এই ফ্লাইট কোঝিকোড়ে ল্যান্ড করে, কেরলের কোঝিকোড়ে ল্যান্ড করে এবং ঠিক একইভাবে টেবিল টপ রানওয়ে ছিল, স্কিড করে খাদে পড়ে যায় এবং কতজনের মৃত্যু হয়, প্রায় 19 জনের মৃত্যু হয়। এখানে কিন্তু মৃত্যুর সংখ্যাটা একটু হলেও কম ছিল। এবং তারপরে আমরা দেখলাম গতকালকে আমরা দেখলাম বোয়িং 787-8 ড্রিম লাইনার যেভাবে বিধ্বস্ত হলো, যেভাবে ভেঙে পড়লো, প্রায় 240 জন যাত্রী ছিলেন ক্রু নিয়ে, একজন মাত্র জীবিত বেঁচেছেন এবং যেখানে ভেঙে পড়েছে যেই মেডিকেল হস্টেলে, সেখানেও অনেক মানুষের মৃত্যুর সম্ভাবনা রয়েছে, এটা বলাই বাহুল্য। তাই মৃত্যুর মিছিল কোথায় গিয়ে দাঁড়াবে এখনো বলা যাচ্ছে না, কিন্তু মনে রাখতে হবে এই যতগুলো এতক্ষণ আমরা বোয়িংয়ের ফ্লাইটের মডেল অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা দেখলাম, এখানে কিন্তু বোয়িং 787 নেই। বোয়িং 787 একটি অত্যাধুনিক বিমান। এই বিমানটি যা কালকে দুর্ঘটনাগ্রস্ত হয়েছে, এয়ার ইন্ডিয়ায় 2013 সালে এসেছিল, 2013 সালে, এবং তুলনামূলক নতুনই ছিল বলা যায়। এই 787 ড্রিম লাইনার কিন্তু এর আগে বিশ্বে কোথাও ক্র্যাশ করেনি। এবার আমরা চলে যাব বিদেশের দিকে। এবার দেখুন 2007 সালের ঘটনা, ইন্দোনেশিয়ায় 1 জানুয়ারি জাকার্তা থেকে মানারো যাচ্ছিল বিমানটি, তখন বোয়িং 737-400 মাঝ সমুদ্রে গিয়ে ক্র্যাশ করে, 102 জনের মৃত্যু হয়। এরপরে যাব পরের ঘটনায়। এরপরের ঘটনা 29শে অক্টোবর 2018, ইন্দোনেশিয়ায় আবার বোয়িং 737 MAX 8, বোয়িং 737 MAX 8 ট্যাঙ্গেরাং থেকে পাঙ্গাল, ইন্দোনেশিয়ার মধ্যেই ডোমেস্টিক ফ্লাইট ছিল, বিশাল মৃত্যু হয় 189, 189 জনের মৃত্যু হয়। ভাবতে পারছেন, 189 জনের। এরপরের ঘটনায় যাব। এরপরের ঘটনা 10 মার্চ 2019, ইথিওপিয়ায়। আপনাদের মনে থাকবে হয়তো ইথিওপিয়ার ঘটনা। এই ইথিওপিয়ার এই দুর্ঘটনায় বোয়িং 737 MAX 8 এই বিমানটি ভেঙে পড়ে, মৃত্যু হয় 157 জনের। আবার এরপরের ঘটনা আমরা দেখব। এরপরের ঘটনায় চীনের 21 মার্চ 2022 সাল, এখানে মডেল নাম্বার কি, বোয়িং 737-89P, এটা কুনমিং থেকে যাচ্ছিল গুয়াংঝো। কতজন মারা যায়, 123 জনের মৃত্যু হয়, 123 জনের। এবং শেষ ঘটনা আমরা দেখব, অতি সাম্প্রতিক ঘটনা, এই বোয়িং বিমান জড়িয়েছে। এর পরের ঘটনা 2024 সালে
29শে ডিসেম্বর 2024 সালে ব্যাংকক থেকে দক্ষিণ কোরিয়া একটি ফ্লাইট উড়ে যাচ্ছিল, বোয়িং 737-800। এই ফ্লাইটটা যখন উড়ে যায়, এই ফ্লাইটটা উড়ে যাওয়ার সময় ক্র্যাশ করে যখন দক্ষিণ কোরিয়ায় যখন ল্যান্ড করছে এয়ারপোর্টে, ঠিক সেই মুহূর্তে এই বিমানটা ক্র্যাশ করে এবং এই বিমানটা ক্র্যাশ করে 181 জনের মৃত্যু হয়। এই ছিল হচ্ছে অতি সাম্প্রতিক সমস্ত ঘটনা, এবং এই ঘটনাগুলোর থেকে বোঝা যাচ্ছে এই বোয়িংয়ের বিমানের মধ্যে কোথাও গিয়ে একটা সমস্যার জায়গা রয়েছে, যে কারণে বারবার বোয়িংয়ের বিমানগুলো দুর্ঘটনার শিকার হচ্ছে। আরেকটা ঘটনার কথা আপনাদের আমি মনে করিয়ে দেব, যদিও সেই ঘটনাটার কোনো ছবি বা ভিজুয়াল নেই। ভারতীয় বিমান পরিবহনের ইতিহাসের সবচেয়ে বড় বিমান দুর্ঘটনার কথা আমরা আপনাকে বলবো। 1996 সালের 12ই নভেম্বরের ঘটনা, সব থেকে বড় দুর্ঘটনা। ভারতের দিল্লি থেকে সৌদি আরবে একটি ফ্লাইট উড়ে যাচ্ছিল, যার মডেল নাম্বার ছিল বোয়িং 747, এবং সৌদি এবং কাজাখস্তান থেকে আরেকটি ফ্লাইট দিল্লি আসছিল। এই দুই ফ্লাইট যখন, একটি ফ্লাইট দিল্লি থেকে সৌদি যাচ্ছে, আরেকটি ফ্লাইট কাজাখস্তান থেকে দিল্লি আসছে, এই ফ্লাইটটা দিল্লি থেকে 100 কিলোমিটার দূরে চারখি দাদরি বলে একটা জায়গায়, সেখানে মাঝ আকাশে মুখোমুখি ক্ল্যাশ করে এই দুটো ফ্লাইট। সেখানেও কিন্তু বোয়িং ইনভলভ ছিল, এবং কতজন মারা যায় জানেন? 349 জনের মৃত্যু হয়। এই ঘটনাটাকে ভারতীয় পরিবহনের ইতিহাসে সব থেকে বড় বিমান দুর্ঘটনা বলা হয়, যেই বিমান দুর্ঘটনায় 350 জনের মতো মানুষের মৃত্যু হয়েছিল, এবং সেখানেও একটি বোয়িং 747 বিমান ইনভলভ ছিল। আপনি কি, এবার আমি একটা কথা বলি, আপনার কি মনে হয় শুধু বিমানের ক্ষেত্রে বোয়িংয়ের প্রশ্ন উঠছে, ব্যর্থতা রয়েছে? না, মহাকাশযান তৈরি করে বোয়িং, সেই মহাকাশযানের ক্ষেত্রেও কিন্তু বোয়িংয়ের ব্যর্থতার ছবি আমরা গত বছর দেখেছি। আপনাদের মনে থাকবে সুনিতা উইলিয়ামস মহাকাশে গিয়ে আটকে রয়ে গিয়েছিলেন। সুনিতা উইলিয়ামস কিসে মহাকাশে গেছিলেন জানেন? দেখাতে বলবো আমি স্ক্রিনে। এই দেখুন, বোয়িং স্টারলাইনার, বোয়িংয়ের তৈরি স্টারলাইনার, আমেরিকান কোম্পানি বোয়িং, তার তৈরি স্টারলাইনার, এই যানটিতে করে সুনিতা উইলিয়ামস মহাকাশে গেছিলেন, এবং তারপরে এই যানের যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় তারা কিন্তু সময় মতো ফিরে আসতে পারেননি। যেই যাত্রা কয়েক দিনের জন্য হওয়ার কথা ছিল মাত্র, সেই যাত্রা আলটিমেটলি কয়েক মাস দীর্ঘ সময় সুনিতা উইলিয়ামসকে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে আটকে থাকতে হয়। এইটাও কিন্তু বোয়িং সংস্থার তৈরি স্টারলাইনারের জন্য। বোয়িংয়ের ইতিহাসও কিন্তু খুব একটা তাদেরকে সমর্থন করে না। বোয়িংয়ের যে দুজন সিইও রয়েছেন বিগত 10 বছরে, বোয়িংয়ের পরপর দুজন সিইও কিভাবে, দেখুন বিমানের বিভিন্ন এই দুজন সিইওকে এই বোয়িংয়ের সেফটি কনসার্ন নিয়ে পদত্যাগ করতে হয়েছিল। প্রথমেই কথা বলবো আমরা ডেনিস মুইলেনবার্গের কথা। তিনি প্রাক্তন সিইও বোয়িংয়ের, তিনি 2015 সাল থেকে 2019 সাল অবধি ছিলেন বোয়িংয়ের সিইও সর্বময় কর্তা হিসেবে। তিনি 2019 সালে বরখাস্ত হন 737 ম্যাক্সে যে পরপর দুর্ঘটনা ঘটে যাচ্ছিল 737 ম্যাক্স বিমানে, এবং এই পরপর দুর্ঘটনার প্রেক্ষিতে তিনি পদত্যাগ করতে বাধ্য হন, বা তাকে বলা যায় এক কথায় বরখাস্ত করা হয়। এই ঘটনার পর বোয়িংয়ের সাংঘাতিকভাবে মুখ পুড়ে, তারপরে আস্থা পুনরুদ্ধার করার জন্য তাকে সরিয়ে দিয়ে ডেভিড ক্যালহাউন নামে আরেকজনকে আনা হয়। কিন্তু ডেভিড ক্যালহাউনের সময় কালকে যে বিমানটি দুর্ঘটনাগ্রস্ত হয়েছে 787-8 ড্রিম লাইনার বা 787 ড্রিম লাইনার, এই বিমানটি তৈরি নিয়ে ভেতরেরই অনেক বোয়িংয়ে কর্মরত অনেক কর্মী যারা পরে চাকরি ছেড়ে এসে তারা বলতে থাকেন যে 787 ড্রিম লাইনারে তৈরিতে কিন্তু অনেক গাফিলতি রয়েছে, অনেক ধরনের ত্রুটি বিচ্যুতি রয়েছে, এবং এটা কিন্তু ভবিষ্যতে লং টার্মে গিয়ে এটা নিরাপত্তার জন্য একটা বড় ঝুঁকি হতে পারে বোয়িং 787। এবং এই ধরনের বিভিন্ন বিতর্ক চলার মাঝে 2024 সালে কিন্তু তাকে পদত্যাগ করতে হয়। অর্থাৎ বুঝতে পারছেন বোয়িংয়ের ইতিহাস ওতপ্রোতভাবে, কিন্তু বোয়িংয়ের ইতিহাস বিভিন্নভাবে জড়িয়ে রয়েছে দুর্ঘটনার সঙ্গে। বোয়িংয়ের যে প্রধান প্রতিদ্বন্দ্বী এয়ারবাস, দেখুন কোনো বিমান যাত্রাই 100% সেফ এটা বলা যায় না, কখনোই বলা যায় না যে জীবনের গ্যারেন্টি রয়েছে, দুর্ঘটনা যে কোনো মুহূর্তে হতে পারে। কিন্তু যদি একটা আপনারা তুল্যমূল্য তালিকা করেন এয়ারবাস এবং বোয়িংয়ের মধ্যে, দেখবেন যে যত ধরনের বড় বিমান দুর্ঘটনা ঘটেছে বেশিরভাগ ক্ষেত্রে 70%, 80% ক্ষেত্রে কোথাও না কোথাও গিয়ে বোয়িংয়ের নাম জড়িয়ে আছে। 737 খুব বেশি, 747ও রয়েছে, এবার তো 787ও এখানে যোগ হলো।
ভবিষ্যতে যদি আবার কখনো এরকম দুর্ঘটনা হয়, আমরা চাইবো না এরকম কোনো হোক, তাহলে যদি সেখানেও আপনি বোয়িংয়ের নাম দেখেন তাহলে কিন্তু অবাক হবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে এবং বেল আইকন প্রেস করতে ভুলবেন না।